নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্যাসিভ ইনকাম। আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি ভিডিওটা শুরু করছি একটা কমেন্ট দিয়ে। হঠাৎ করেই দেখতেই পাচ্ছেন এখানে যে একটা 6 ঘন্টা আগে আমি একটা কমেন্ট পেয়েছি। শুভাশিস গুপ্ত কমেंट করেছেন যে यूट्यूब में बहुत ऐसा वीडियो अपलोड होते हैं, हर एवरीडे में म्यूचुअल फंड के बारे में बोलते हैं, ऐसा ऐसा हाई रिटर्न होगी 18%, 19%, 25%, लेकिन ये कोई नहीं बोलते हाई रिस्क भी है और साल में 2%, 3%, 4% रिटर्न हो सकते हैं और जो डिपॉजिट किया वही डिपॉजिट में 0 रुपीस भी हो सकते हैं। तो আমি একটাই কথা বলি যে শুভাশিস বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য হাজারো হাজারো ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে এবং সেক্ষেত্রে অনেকেই হয়তো বলছেন যে হাই লেভেলের একটা রিটার্ন পাওয়া যাবে, কোনটা বাঁচবেন কোনটা বাঁচবেন না, এরকম অনেক কিছু বলছেন। কিন্তু রিস্ক তো অবশ্যই আছে, আপনি ঠিকই বলেছেন, রিস্ক আছে। আপনি হয়তো একটু খেয়াল করে ভালো করে ভিডিওগুলো দেখেননি। প্রত্যেকটা ভিডিওতেই হয় ওনারা ভিডিওর কোথাও না কোথাও মুখে বলে দিচ্ছেন অথবা একটা বিধিসম্মত সতর্কীকরণ, আই মিন ডিসক্লেমার বলে একটা পোর্শনে পরিষ্কার করে বলে দিচ্ছেন যে ভিডিওটা যেটা বানাচ্ছেন এটা পার্টিকুলারলি এডুকেশনাল পারপাসে বানানো, এবং যদি এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে কেউ ইনভেস্ট করতে চান তাহলে তার উচিত হচ্ছে নিজের যে পোর্টফোলিও ম্যানেজার রয়েছে বা ফিনান্সিয়াল কনসালট্যান্ট আছে তাদের সঙ্গে আলোচনা করবার পরে কিন্তু টাকা ইনভেস্ট করতে। সমস্তটাই নিজের থেকে জেনে বুঝে ইনভেস্ট করার কথাই কিন্তু বলা হচ্ছে। হাই রিস্ক লেভেল তো রয়েইছে। তো সেক্ষেত্রে আমি grow.in ইন্টারনেটে সার্চ দিলেই দেখতে পাবেন যে grow.in-এ গিয়ে আপনি সার্চ করতে পারেন এবং ওখানে গিয়ে আপনি যে মিউচুয়াল ফান্ডটা চুজ করছেন সেই মিউচুয়াল ফান্ডের নাম লিখে দিলে আপনি ভালো রকম করেই কিন্তু সেই মিউচুয়াল ফান্ডটার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন অতি সহজে। এছাড়া হাজারো রকমের ওয়েবসাইট রয়েছে, আমি শুধুমাত্র এটার কথাই বলছি না, আমার এটাই মনে আসলো তাই বললাম। তো আজকে আমার ভিডিওর যেটা মেন উপজীব্য সেটা হলো যে কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড বাছবেন, অন্তত কিভাবে মিউচুয়াল ফান্ড বাছা উচিত। তো এ সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে যে প্রশ্নগুলো মাথায় আনতে হবে সেটা হলো যে কেন আমি মিউচুয়াল ফান্ড কিনবো, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কেনার উদ্দেশ্যটা কি, কোন লক্ষ্য পূরণ করার জন্যে আমি কিন্তু মিউচুয়াল ফান্ডটা কিনতে চাইছি। দেখুন, যে মিউচুয়াল ফান্ড কিনতে গেলে আপনি লং টার্ম ক্যাপিটাল গেইন করতে চাইছেন কিনা, লং টার্ম ক্যাপিটাল গেইন আপনার লক্ষ্য নাকি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অর্থাৎ কারেন্ট ইনকামটা আপনার লক্ষ্য, কোনটা আপনার লক্ষ্য সেটা কিন্তু আগে স্থির করে নিতে হবে। দেখুন, কারেন্ট ইনকাম যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে এক জাতের মিউচুয়াল ফান্ড রয়েছে, যদি লং টার্ম ক্যাপিটাল গেইন হয় তাহলে আরেক জাতের মিউচুয়াল ফান্ড রয়েছে। এটা অন্তত প্রায় 2-2.5 হাজারের মতো মিউচুয়াল ফান্ড বাজারে চালু আছে। এর মধ্যে আপনি কোনটা বাছবেন সেটা কিন্তু আপনার মুনশিয়ানা, এবং দিস ইজ এ টাফ জব, বেশ কিছু রিসার্চের দরকার। তো এটা আপনাকে নিজে নিজেই করতে হবে। তো যে প্রশ্নগুলোর উপরে ভিত্তি করে আপনি মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করবেন আমি সেইগুলোই শুধুমাত্র বলছি। তার প্রথম এবং প্রধান হচ্ছে আপনি কি উদ্দেশ্যে এবং কোন লক্ষ্য পূরণ করার জন্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন। দেখুন, যদি ছেলে মেয়ের পড়াশুনো হয়, ছেলের ব্যবসা বা মেয়ের বিয়ে, নাকি আপনি বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্টের জন্যে সলিউশন খুঁজছেন, কি পারপাসে আপনি মিউচুয়াল ফান্ডটা কিনতে চাইছেন, এটা কিন্তু আপনার কাছে আগে পরিষ্কার হয়ে যাওয়া সবার আগে দরকার। এরপর দেখুন যে আপনার পার্সোনাল রিস্ক টলারেন্স লেভেল কতটা। পার্সোনাল রিস্ক টলারেন্স লেভেলের কথা আসছে কিসের জন্যে, যে এটা ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্ট নয় যে আপনি ব্যাংকে গেলেন, একটা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট কিনে নিলেন, তারপর 5 বছর 10 বছরের জন্য আপনি ডিপোজিট করে রেখে দিলেন, একটা কম হোক বেশি হোক নির্দিষ্ট অঙ্কের রিটার্ন আপনি পেয়ে যাবেন ওই সময়ের পরে। এই ব্যাপারটা ঠিক এই রকম তো নয়। এখানে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি শেয়ার মার্কেটের সঙ্গে কিন্তু এই মিউচুয়াল ফান্ড বিষয়টা জড়িত রয়েছে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করছেন আপনি ইনডাইরেক্টলি শেয়ার মার্কেটে পা রাখছেন। সুতরাং শেয়ার মার্কেটে পা রাখা মানে হলো যে শেয়ারের ওঠা পড়ার ওপরে আপনার প্রফিট লেভেলটাও ওঠানামা করবে।
মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সাধারণত আপনার টাকাতে, সাধারণত কেন বেশিরভাগ ক্ষেত্রে যদি না বন্ড হয়, আপনার টাকাতে নানা কোম্পানির শেয়ার বা বন্ড কেনাবেচা করে, এবং এই কেনাবেচা করতে গিয়ে যে প্রফিটটা গেইন করে সেখান থেকে তারা নিজেরা তাদের অফিস ম্যানেজমেন্টের জন্য কিছুটা টাকা কেটে রাখে এবং বাকি প্রফিটের বেশিরভাগ অংশটা আপনাকে দিয়ে দেয় গেইন হিসাবে, এবং এটাই আপনার গেইন হিসাবে আপনি পান, ক্যাপিটাল গেইন হিসাবে আপনি পাবেন লং টার্মের জন্য। এই হচ্ছে মেন ফান্ডা। সুতরাং শেয়ার মার্কেটের সঙ্গে যেহেতু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িত রয়েছে, সুতরাং লস ফ্যাক্টরটা তো মাথাতে রাখতেই হবে। সেক্ষেত্রে রিস্ক টলারেন্স লেভেল, অর্থাৎ আপনি কি পরিমাণ লস বিয়ার করতে পারবেন, এটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কাট ধারণা থাকার দরকার আছে। আদারওয়াইজ কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে লাভবান হতে পারবেন না। এছাড়া প্রথমেই আপনাকে আরও একটা বিষয়ে ভাবনা চিন্তা করে নিতে হবে যে কত সময়ের জন্যে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সময়ের লেভেলটা কত। তো এক্ষেত্রে দেখুন যে রেকমেন্ড করা হয় যে মিনিমাম 3 বছর আপনি ইনভেস্ট করে রাখুন, আদারওয়াইজ আপনি লসই দেখবেন, গেন কিন্তু আপনি দেখতে পাবেন না। তো চাইলে আপনি 5 বছর রাখতে পারেন, 10 বছর রাখতে পারেন, কিন্তু সময়ের লিমিটটা কোনটা এটা যদি আপনার কাছে ক্লিয়ার হয়, তাহলে আপনি কীরকম রিস্ক নিতে পারবেন এটা যদি ক্লিয়ার হয়, তাহলে কোন মিউচুয়াল ফান্ডটা আপনি চুজ করবেন তার ছবিটা কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যায়। আশা করি বোঝাতে পেরেছি। তো ডিটেল বলতে গেলে শুধুমাত্র এইটুকু নিয়েই একটা ভিডিও হয়। আমি এই ভিডিওটাতে আপনাদেরকে একটা টোটাল কনসেপশন ওপরে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটা দেখলে কিন্তু আপনাদের লাভই হবে। দ্বিতীয়ত আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনি যে মিউচুয়াল ফান্ডটা বেছেছেন সেই মিউচুয়াল ফান্ডটার রিস্ক কীরকম রয়েছে। আমি তো আগেই বললাম যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট মানে শেয়ার মার্কেটের সঙ্গে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি একটা কোরিলেশন রয়েছে। সুতরাং এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের জন্য পার্টিকুলার রিস্ক রয়েছে, কারণ ভিন্ন ভিন্ন মিউচুয়াল ফান্ড কিন্তু ভিন্ন ভিন্ন স্টক নিয়ে কারবার করে, ভিন্ন ভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা করে। সবাই একই কোম্পানির শেয়ার কেনাবেচা করে না, কাজেই সকলেরই যে সমান রিস্ক ফ্যাক্টর থাকবে তা কিন্তু নয়। ভিন্ন ভিন্ন মিউচুয়াল ফান্ডের ভিন্ন ভিন্ন রিস্ক ফ্যাক্টর রয়েছে। সুতরাং আপনি যে কোম্পানিটাকে চুজ করছেন বা যে নামটা ধরে আপনি সার্চ করছেন তার রিস্ক ফ্যাক্টরটা কীরকম রয়েছে সেটা আপনাকে কিন্তু জেনে নিতে হবে। যদি আপনি রিস্ক নিতে না পারেন তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের অল্টারনেটিভ অনেক রকম ইনভেস্টমেন্ট স্কিম আছে, যেমন গোল্ড বন্ড আছে, ফিক্সড ডিপোজিট আছে, আপনি ইটিএফ কিনতে পারেন, আইপিও কিনতে পারেন, এসব নানা রকমের মিউচুয়াল ফান্ডের অল্টারনেটিভ রয়েছে। কিন্তু আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য পা রাখছেন তখন সেক্ষেত্রে আপনার তো মিউচুয়াল ফান্ড যেটা আপনি চুজ করেছেন সেটার রিস্ক সম্পর্কে আপনাকে কিন্তু জানতেই হবে, কারণ শেয়ার মার্কেটে যেসব ইকুইটি স্টক কেনাবেচা হয় তার একটা ভোলাটিলিটি থাকে। এটা জানা দরকার যে ভোলাটিলিটি বিষয়টা যারা শেয়ার কেনাবেচা করেন বা শেয়ার মার্কেটে সম্পর্কে আইডিয়া রয়েছে তারা জানেন যে ভোলাটিলিটি ব্যাপারটা কি। পরে অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আমি আলোচনা করব। তো শর্ট টার্মের ক্ষেত্রে এই ভোলাটিলিটির এফেক্টটা, আপনি যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন চান তাহলে কিন্তু এই ভোলাটিলিটির এফেক্টটা আপনার ক্ষেত্রে খুব লাভজনকও হয়ে যেতে পারে, আবার ধরুন মারাত্মকও হতে পারে। তো এই ভোলাটিলিটিটা একটা ফ্যাক্টর, এবং এটা মিউচুয়াল ফান্ড টু ফান্ড ভ্যারি করে যায়, কারণ ভিন্ন ভিন্ন মিউচুয়াল ফান্ড, আমি প্রথমেই বলেছি, ভিন্ন ভিন্ন স্টক নিয়ে কারবার করে, আবার প্রত্যেকটা স্টকের ভোলাটিলিটি কিন্তু আলাদা আলাদা। সুতরাং লস ফ্যাক্টর একটা থাকতেই পারে। শুধুমাত্র প্রফিটের দিকে যে আমি 1 বছর রেখে দিলে 20% পাবো, কারণ গত বছর 25% দিয়েছে, সুতরাং এবছর একটা ভালো গ্রোথ আসছে, 30% পেতে পারি, অন্ততপক্ষে 20% পাবো, এই জাতীয় কোনো মানে স্বপ্ন না দেখাই ভালো। জেনে বুঝে বিচার বিবেচনা করে ইনভেস্ট করাই ভালো, এবং একটু বেশি সময়ের জন্য ইনভেস্ট করাটা সব থেকে বেশি বেটার হবে। তো আপনার টাকা দিয়ে কেনা স্টক আপনি কিনবেন, কিন্তু আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন কোন স্টকটা আপনি কিনছেন সেটা বেছে নেওয়ার স্বাধীনতা কিন্তু আপনার নেই। এটা ঠিক করবে কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানির ম্যানেজাররা, এবং সেটাও তারা ঠিক করবে সেবি নির্ধারিত রুল মেনে। সুতরাং রিস্ক তো থেকেই যায়, এই রিস্কের ব্যাপারে সচেতনতা থাকা জরুরি, না হলে আমার সব ডুবে গেছে এরকম ভাবনা একটা এসে যেতে পারে এবং আপনাকে সীমাহীন লসের সম্মুখীন হতে পারে। এরকম তা যাতে না হয় সেই কারণের জন্যই আপনাদেরকে আগাম আমি একটু সচেতন করিয়ে দিচ্ছি। এরপরে দেখুন যে কোনটা বাঁচবেন, কোন মিউচুয়াল ফান্ডটা বাঁচবেন, এটা বাঁচতে গেলে আপনার একটা ধারণা থাকা দরকার যে ইন্ডিয়াতে কত রকমের মিউচুয়াল ফান্ড আছে এবং কোনটা আপনার জন্য সবথেকে সুটেবল।
তো মিউচুয়াল ফান্ড তো অনেক রকমের রয়েছে, মানে নাম শুনলে আপনি খেয়ে হারিয়ে ফেলবেন যে কত রকমের মিউচুয়াল ফান্ড রয়েছে। হাজারো হাজারো মিউচুয়াল ফান্ডের নানা রকম ফের আছে, নাম বদলে বদলে নতুন নাম দিয়ে মানে পাবলিককে অ্যাট্রাক্ট করার জন্য ভ্যারাইটি নাম দেওয়া হচ্ছে। তো এগুলো মেন ফ্যাক্টর নয়, মেন ফ্যাক্টর হচ্ছে যে মেনলি 4 রকমের মিউচুয়াল ফান্ড ইন্ডিয়াতে চালু আছে। সেটা হলো ইকুইটি ফান্ড, অর্থাৎ যেটা একদম ডিরেক্ট স্টক নিয়ে কারবার করে। এরপরে রয়েছে আপনার ফিক্সড ইনকাম বন্ড রয়েছে, যেগুলো বন্ড নিয়ে কারবার করে, সেগুলো মিউচুয়াল ফান্ড। এরপর মানি মার্কেট ফান্ড আছে, যেগুলো শর্ট টার্ম ফান্ড, মানে বিভিন্ন রকম ডেট ফান্ড বলে এগুলোকে। আর আরেক রকম পাঁচমিশালি ফান্ড রয়েছে, যারা স্টক এবং বন্ড উভয় প্রকার ফান্ড নিয়ে কাজ করে। তো এদেরকে ব্যালেন্সড ফান্ড বা হাইব্রিড ফান্ড হিসেবে নামকরণ করা হয়। এগুলো বাদ দিয়েও 2 রকমের রয়েছে। একটা হচ্ছে যে ট্যাক্স সেভিংস ফান্ড, মানে যেমন ইএলএসএস ফান্ড যেগুলো, সেগুলো হচ্ছে ট্যাক্স সেভিংস ফান্ড। এরপর তো অ্যাক্টিভ গ্রোথ ফান্ড রয়েছে, প্যাসিভ গ্রোথ ফান্ড রয়েছে, আবার ধরুন রয়েছে লকিং ফান্ড, ওপেন ফান্ড, এগুলো রয়েছে। তো এই জাতীয় প্রত্যেকটা ফান্ডের রকম ফের কী, তাদের সুবিধে কী অসুবিধে কী, এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন কিন্তু আপনাকে নিতে হবে। আমি এইগুলো কি এই বিষয়ে ক্লিয়ার কনসেপশন নিয়ে আলোচনা এই ভিডিওতে কিন্তু করতে পারছি না, মাফ করবেন। এগুলো কিন্তু আমি পরে অন্য কোনো ভিডিওতে যদি আপনারা চান আমি আলোচনা করব। তো আজকে যেটা মূল উপজীব্য বিষয় সেটা হলো যে আপনি কিভাবে মিউচুয়াল ফান্ড চুজ করবেন। তো সেটার সম্পর্কে আলোচনা করতে গিয়েই আমি মেন পয়েন্টগুলোর ওপরে আলোকপাত করার চেষ্টা করছি। যে ম্যানেজমেন্ট এক্সপেন্স রেশিও, সরি এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটা ম্যানেজমেন্ট এক্সপেন্স রেশিও উইথ ফিজ অ্যান্ড লোড। এই যে একটা খরচ, মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে এখানে কিন্তু ম্যানেজমেন্ট এক্সপেন্স রেশিও থাকে। তো এই ম্যানেজমেন্ট এক্সপেন্স রেশিও পার্টিকুলার মিউচুয়াল ফান্ড বেসিসে আলাদা আলাদা রকমের হয়। তো আমি তো আগেই বললাম যে আপনার টাকায় কেনা হয় অন্যান্য কোম্পানির শেয়ার। তো সেটা কখন কেনা হবে বাল্ক হিসাবে, কখন বেচে দেওয়া হবে, আবার কখন চেঞ্জ করা হবে, পার্সেন্টেজটাকে ব্যালেন্স করা হবে ইত্যাদি, টোটাল ব্যাপারটা কিন্তু যারা কন্ট্রোল করে তারা হলো ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজাররা। সুতরাং তারা তো আর ফ্রিতে করবে না, তারা একটা খরচ হিসেবে পুরো ব্যাপারটা করে। তো তার একটা এক্সপেন্স রেশিও তারা দেয়, আপনার টোটাল যে ক্যাপিটাল অ্যাসেট তার উপরে একটা পার্সেন্টেজ তারা চার্জ করে এবং ফিজ চার্জ। তো সেটা হিসেবে এরা কিন্তু আপনাকে এই পরিষেবাটা দিয়ে থেকে থাকে। এছাড়াও রয়েছে নানা রকমের ফিজ, অর্থাৎ এগুলোকে লোড বলা হয়ে থাকে। ফিজ বলতে ডাইরেক্ট ফিজ সেরকম তেমন কিছু নেই, তবে আপনার কিনতে গেলে, শেয়ারটা কিনতে গেলে বা বেচতে গেলে বা বন্ডটা কিনতে গেলে বা বেচবার সময় নানা রকমের ফিজ ওরা চার্জ করে থেকে থাকে। এই চার্জগুলো নানা রকম নামেতে করা হয়ে থাকে, যেমন ধরুন ফ্রন্ট এন্ড লোড, তারপরে ধরুন ব্যাক এন্ড লোড, মানে কেনার সময় অর্থাৎ যখন আপনি শেয়ারটা কিনছেন তখন ফ্রন্ট এন্ড লোড বলা হয়, যখন বেচছেন তখন সেটাকে ব্যাক এন্ড লোড বলা হয়। তো বিভিন্ন মিউচুয়াল ফান্ড কেউ ফ্রন্ট এন্ড লোড চাপায়, কেউ ব্যাক এন্ড লোড চাপায়। তো যারা ফ্রন্ট এন্ড লোড চাপায় তাদেরকে ক্লাস এ শেয়ার বলে, যারা ব্যাক এন্ড লোড চাপায় তাদেরকে ক্লাস বি শেয়ার বলে। এছাড়াও আবার কিছু ডেট ফান্ডগুলো রয়েছে, শর্ট টার্ম ফান্ড, তো এরা আবার অ্যানুয়াল ফিজ একটা চার্জ করে। তো সেইগুলোকে আবার বলা হয় যে লেভেল লোড ফিজ, এইসব বলা হয়। তো এই যে ফান্ডগুলো এরা আবার ক্লাস সি শেয়ার্স নিয়ে কাজ কারবার করে। তো এছাড়াও দেখবেন যে এত লোড রয়েছে, তাহলে কি নো লোড ফান্ডস বলে কিছু নেই? একটা প্রশ্ন হতেই পারে। হ্যাঁ, এখানে নো লোডস ফান্ড বলে মানে মিউচুয়াল ফান্ডও রয়েছে, আপনি দেখলে কিন্তু খুঁজে পেতে পারেন যে নো লোডস ফান্ড। এখানে কোনো প্রকার ওরকম ঢাকা চাপা দেওয়া লোডের ব্যাপারে কিন্তু কথা বলা হয় না। তো এই ব্যাপারে পরে না হয় বিস্তারিতভাবে কথা বলা যাবে। তো চতুর্থত আপনি যেটা জানবেন সেটা হচ্ছে কি, যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, প্যাসিভ মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডটা কিভাবে কোন স্টকের উপরে কাজ করছে, তার উপর তার মানে কার্যপদ্ধতি কীরকম, এগুলোর উপরে বেশ করে কিন্তু এটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড না প্যাসিভ মিউচুয়াল ফান্ড এইটা হয়। আমি অল্প কথায় বলে দিই যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড হচ্ছে কি সেই মিউচুয়াল ফান্ডগুলো যেগুলো অ্যাক্টিভলি নানা রকমের শেয়ারের উপরে ইনভেস্ট করতে পারে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হলো কি, যেমন ধরুন যে প্যাসিভ মিউচুয়াল ফান্ড বলতে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন নিফটি 50 ফান্ড বা সেন্সেক্স ফান্ড।
তো এখানে ধরুন সেন্সেক্স 10 বা নিফটি 50-তে যে 50টা স্টক আছে, নিফটি 30 সেন্সেক্স 30-তে যে ফান্ডগুলো রয়েছে, আমরা যে কোনো একটা ধরি, নিফটি 50 ধরি, তো তাতে যে 50টা স্টক রয়েছে সেই 50টা স্টকের উপরেই এরা কিন্তু ইনভেস্ট করতে পারে। অর্থাৎ নিফটি 50-র যে বাড়া কমা লেভেলটা রয়েছে, এর যে উত্থান পতন, সেই অনুযায়ী কিন্তু এই প্যাসিভ মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স হয় একদম পিওর লেভেলের। কিন্তু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যদি হয় তাহলে নিফটি 50 কেন, ধরুন নিফটি 500 যে সমস্ত স্টক রয়েছে সেই স্টকের মধ্যে বেশ কিছু স্টক যেগুলো অন্যান্য ক্রাইটেরিয়া মেনটেন করে সেবি রুল মেনে করা যায়, ধরুন ফান্ডটা মিউচুয়াল ফান্ডটা হচ্ছে লার্জ ক্যাপের, তাহলে নিফটি 50 বাদ দিয়েও কিন্তু অনেক লার্জ ক্যাপ স্টক রয়েছে। সেই লার্জ ক্যাপ স্টকগুলো কিছু নিফটি 50-র ভেতর থেকে, কিছু নিফটি 500-এর ভেতর থেকে বেছে নিয়ে যে সমস্ত মিউচুয়াল ফান্ড ডিরেক্টলি বিনিয়োগ করে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফান্ড। তো দুটোরই কিন্তু একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। যেমন প্যাসিভ মিউচুয়াল ফান্ড, ধরুন নিফটি উপরের দিকে উঠছে, প্যাসিভ মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সও কিন্তু সমান তালে নিফটির মতো করেই বেড়ে যাবে। আবার ধরুন নিফটি যদি নামতে থাকে তাহলে প্যাসিভ মিউচুয়াল ফান্ডও কিন্তু নামতে আসবে। কিন্তু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে নিফটি যখন নিচের দিকে নেমে আসছে, তখন যে সমস্ত স্টকের জন্য মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স নেমে যাচ্ছে, ফান্ড ম্যানেজার যারা রয়েছেন ওই মিউচুয়াল ফান্ডের, তারা তখন করে কি ওই মানে স্টকগুলোকে বেচে দিয়ে নতুন স্টক তারা উঠিয়ে নেন, যেগুলো প্রসপারিটি বেশি রয়েছে, যারা ওই সময় বেটার পারফর্ম করছে সেই স্টকগুলোতে ওনারা ইনভেস্ট করেন। সুতরাং এগুলো হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। তো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ফিজ একটু হয়তো বেশি হবে, অটোমেটিক বেশি হয়। তো প্যাসিভ মিউচুয়াল ফান্ডের ফিজ অতটা বেশি হয় না। এবার তুলনামূলক করে দেখতে পারেন, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ফিজ অবশ্যই বেশি হবে আর প্যাসিভ মিউচুয়াল ফান্ডের ফিজ কম হবে। এছাড়াও প্যাসিভ মিউচুয়াল ফান্ডের রিস্ক অনেকটা কম। আপনি যদি লং টার্মে অর্থাৎ 20 বছরের জন্য রেখে দেন, তাহলে নিফটি লেভেল 20 বছরে অনেকটাই হাই হবে, মানে এখন যা আছে তার থেকে তো নামবেই না, তার থেকে অনেকখানাই বেশি হবে। সুতরাং আপনি যা ইনভেস্ট করছেন তার থেকে অনেক বেশি টাকা রিটার্ন হিসাবে পাবেন, এটা গ্যারান্টিড। আবার অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সটা কীরকম থেকে থাকে, এটার রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি হয়। পারফরমেন্স লেভেলটা আজকে যেরকম রয়েছে, আজ থেকে ইনভেস্টমেন্ট রেশিও 20 বছর বাদেতে যে সেই রকমই থাকবে কিনা, এটা কিন্তু ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না। মানে অনেক সময় দেখা যায় যে নিফটি যে লেভেলে পারফর্ম করছে, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স লেভেল তার থেকে হয় অনেকটা বেশি, আদারওয়াইজ বেশ খানিকটা কম, এরকম দেখা যায়। এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু এখানে থেকে থাকে। তো আপনার এজ কীরকম আর রিস্ক ক্যাপাসিটি কীরকম, এ দুটোর উপরে নির্ভর করছে। রিস্ক ক্যাপাসিটি আপনার যেরকম ইনকাম থাকবে সেই অনুযায়ী রিস্ক ক্যাপাসিটি থাকবে। তো এই রিস্ক ক্যাপাসিটি কিন্তু যদি আপনার এজ 30 হয়, তাহলে রিস্ক ক্যাপাসিটিটা এজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বলে ধরা হয়। এজ কম হলে রিস্ক ক্যাপাসিটি বেশি হবে। আপনার বেশ কিছু টাকা লস হলেও আপনি ইনকাম করেননি ধরে নিয়ে তারপরে আবার ইনকাম করে নিতে পারবেন, সেই সুযোগটা রয়েছে। কিন্তু আপনার এজ যদি 50+ হয়, তাহলে কিন্তু আপনার সেই ইনকামের সুযোগটা কম, আর মাত্র 10 বছর হাতের সামনে রয়েছে ওই ইনকামটাকে মেক আপ করার জন্য। সুতরাং রিস্ক ক্যাপাসিটিটা আপনার এজ অফ 50-তে গিয়ে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত। পঞ্চমত, ফান্ড ম্যানেজার, মানে যে ফান্ডটা আপনি চুজ করেছেন সেই ফান্ড ম্যানেজারদের লিস্টটা কিন্তু আপনি ওয়েবসাইট ঘেঁটে দেখে নেবেন যে কোন কোন ফান্ড ম্যানেজার ওই ফান্ডটাকে ম্যানেজ করছেন। ওই ফান্ড ম্যানেজারদের কোয়ালিফিকেশান চেক করবেন ওয়েবসাইট থেকে, গুগল থেকে। তাদের এক্সপিরিয়েন্স কী আছে, তাদের ডিগ্রি কী আছে, তাদের পাস্ট পারফরমেন্স কীরকম আছে, তারা আগে কোন কোম্পানিতে কাজ করতেন নাকি এই কোম্পানিতেই 10 বছর ধরে কাজ করছেন, তাদের পাস্ট পারফরমেন্স লেভেল হিস্ট্রি কীরকম, তাদের ট্র্যাক রেকর্ড কীরকম। গুগলে সার্চ দিয়ে দেখবেন, মানে প্রত্যেকের নামের আগে স্ক্যাম অ্যান্ড স্ক্যান্ডাল বলে সার্চ দেবেন। যদি দেখেন কোনো স্ক্যান্ডাল বেরোচ্ছে, তাহলে ওই ফান্ডকে বাদ দেবেন, অন্য ফান্ড কিনবেন। এমন ফান্ড ম্যানেজারদের সিলেক্ট করবেন যে যাদের নামে কোনো স্ক্যান্ডাল নেই, যাদের কোয়ালিফিকেশান গুড, এক্সপিরিয়েন্স গুড, হিস্টোরিক্যাল পাস্ট পারফরমেন্স রেকর্ড গুড। এই রকম দেখে ঝাড়াই বাছাই করে আপনাকে কিন্তু মিউচুয়াল ফান্ডটা চুজ করতে হবে। এরপরেও কিন্তু আপনার পছন্দের যে মিউচুয়াল ফান্ড, সেই পছন্দের মিউচুয়াল ফান্ডটা লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড না স্মল ক্যাপ ফান্ড। ধরুন স্মল ক্যাপ ফান্ড এটা রিস্কি ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড অনেক কম রিস্কি হয়, কিন্তু যেমন রিস্ক কম লার্জ ক্যাপ ফান্ডে, সেরকম রিটার্ন কম। আবার স্মল ক্যাপ ফান্ডের রিস্ক বেশি, তো সেই হিসাবে রিস্ক যেহেতু বেশি, আপনি কিন্তু রিটার্নও পাবেন অনেক বেশি। আর মোটামুটি একটা মডারেট লেভেলে বলা যেতে পারে যে মিড ক্যাপ ফান্ড। এটা কিন্তু নয় যে লার্জ ক্যাপ একদম লো রিস্ক, স্মল ক্যাপ তো হাই রিস্ক হয়ে যাচ্ছে, তাহলে মিড ক্যাপ বোধহয় একটা মাঝামাঝি রকমের, তা হয় না কখনো। মিড ক্যাপ ফান্ডেরও কিন্তু রিস্কটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ওই অবস্থাতেই থেকে যায়।
মিড ক্যাপ ফান্ডের রিস্ক কিন্তু অ্যাক্টিভ ফান্ডের রিস্কের মতোই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও এগুলো বাদ দিয়েও আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে বিগত 5 বছরের ওই মিউচুয়াল ফান্ডের হিস্টোরিক্যাল রিপোর্টটা আপনি অতি অবশ্যই ওখানে কোম্পানির ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট দেখে ওখানে অ্যানুয়াল রিপোর্ট পাবেন, 5 বছরের অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করবেন পিডিএফ ফরম্যাটে, সময় করে হাতে তার পারফরমেন্স রিপোর্ট 5 বছরের দেখবেন, অথবা কোনো ভালো ওয়েবসাইটে গিয়ে, যে সমস্ত ওয়েবসাইটগুলো মিউচুয়াল ফান্ড বেছে দিতে সাহায্য করে, কম্পেয়ার করতে পারে, সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনি ওই মিউচুয়াল ফান্ডকে ফেলবার পর তাদের 5 বছরের হিস্টোরিক্যাল রিপোর্ট আপনি চেক করবেন, তাদের ক্রিসিল র্যাঙ্কিং দেখবেন। শুধুমাত্র ওয়েবসাইট দেখে কেন, আপনি গুগলে গিয়েও ক্রিসিল র্যাঙ্কিং চেক করে নিতে পারেন ওই মিউচুয়াল ফান্ডে। এগুলো দেখবেন, যদি বেটার হয়, মানে গত 5 বছর প্রফিট 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 পরপর 5 বছর প্রফিট এবং গ্রোথ রেট মোটামুটি একটা মডারেট লেভেলে, আপওয়ার্ড না হলেও স্ট্রেট লাইন আছে, এরকমটা যদি হয় তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন চোখ বুঝে এবং লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য। যদিও কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন যে পাস্ট হিস্টোরিক্যাল রিপোর্ট চেক করার অর্থ এটা নয় যে আপনি নেক্সট টাইমে লাভ পাবেন। গত 5 বছর ধরে ভালো পারফরমেন্স করে আসছে মানে আগামী 5 বছরেও করবে, এটা মনে করে নেবার কোনো কারণ নেই। কারণ খেয়াল রাখবেন, অলওয়েজ হিস্ট্রি ডাজ নট রিপিট, হিস্ট্রি ডাজ নট রিপিট অলওয়েজ। হিস্ট্রি রিপিট করতে পারে কিন্তু সবসময় রিপিট করে না। সবশেষে যেটা না বললে ভিডিওটা একদমই শেষ হবে না, সেটা বলি যে এত রিস্ক, এত লস ক্যাপাসিটি, এই সমস্ত কথা বলে একটা ব্যাপার কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানেই হচ্ছে সমস্ত টাকা জলে চলে যাবে, এরকমটা তেমন কিন্তু নয়। এটা খেয়াল রাখতে হবে যে ইনভেস্টমেন্টের টাকাটা আপনার, এটা কষ্ট করে রোজগার করা টাকা, কাজে ইনভেস্ট করার আগে সিদ্ধান্ত নেবার দায়ভারটা কিন্তু আপনার। এই 2-2.5 হাজার মিউচুয়াল ফান্ডের মধ্যে কোন প্রকারের মিউচুয়াল ফান্ড আপনার দরকার, কোন কি উদ্দেশ্যে কি লক্ষ্যে আপনি টাকা ইনভেস্ট করবেন সেটা খেয়াল রাখবেন। আর কি করবেন না, আপনার এজ কত, আপনার রিস্ক ক্যাপাসিটি কত, আপনার অ্যানুয়াল ইনকাম কত, এই সমস্ত কিছু মাথায় রেখে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। এছাড়া ওই যে 6-7টা পয়েন্ট বললাম, এই 6-7টা পয়েন্টকে একটু গুগলে গিয়ে ভালো করে সার্চ করে একটু দেখে নেবেন। একটু টাইম টেকিং কেস, কিন্তু যদি আপনি সেটা ভালো করে বাছাই করে নেন তাহলে কিন্তু ভালো জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারবেন। এছাড়া আরেকটা উপদেশ দিয়ে রাখি, সেটা হলো যে লং টার্ম ইনভেস্টমেন্ট করার মেন্টালিটি যদি না থাকে তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কোনো লাভ নেই। যদি লাভ মানে চেয়ে আপনি কারেন্ট ইনকাম, যে 1 বছর আমি জমা রাখলাম এক্ষুনি আমি বিরাট লাভ পাবো, এরকম ভেবে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু রিস্ক ক্যাপাসিটিটা আপনার অনেক বেশি থাকতে হবে। সেক্ষেত্রে আপনার লস ক্যাপাসিটি অনেক বেশি হলেই তবে এই জাতীয় রিস্কি পদক্ষেপগুলো নিতে পারবেন, আদারওয়াইজ নিতে পারবেন না। এছাড়া আমার সাজেশন হচ্ছে যে কোনো ভালো ব্রোকারের আন্ডারে ডিমেট অ্যাকাউন্ট খুলুন, নিজের ইচ্ছামতো মিউচুয়াল ফান্ড চুজ করুন এবং নিজে এসআইপি করুন। হ্যাঁ, লামসাম আপনি রাখুন ঠিকই, কিন্তু আপনি যতটা ইনভেস্ট করতে পারবেন তার 30% আপনি লামসাম ইনভেস্ট করুন এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এসআইপি করে প্রত্যেক মাসে মাসে আপনি জমা করতে থাকুন। এতে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট আপনাকে একটা লং টার্ম ভালো ক্যাপিটাল গেইন দেবে, এটা আমার বলার কথা। সর্বোপরি বলি যে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড কিনবার চেষ্টা করবেন, ফলে কি হবে যে যেদিনেই আপনি এটা বন্ধ করতে চাইবেন সেদিনেই আপনি সেল করে দিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে, অনেক রুলস রেগুলেশনের মধ্যে, লকিং পিরিয়ডের মধ্যে পড়ে যাবেন। তো যে পিরিয়ডটা না কাটা পর্যন্ত আপনি কিন্তু ওটা বিক্রি করতে পারবেন না। মানে আপনি দেখবেন যে ফান্ডটা হয়তো ভালো পারফর্ম করছে না, অথচ আপনি ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না, এরকম একটা বাধ্যবাধকতার ভেতরে পড়ে যাবেন। এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো চুজ করবেন। আর সব শেষে মানে যেটা না বললেই নয়, সেটা হলো যে ইদানিংকালে কিছু ব্যাংক কেন, বেশিরভাগ প্রায় সব ব্যাংকই বলাই ভালো, তো এরা কিন্তু কিছু তাদের কাস্টমারদের বেশি রিটার্ন পাওয়ার কথা বলে কিন্তু মিউচুয়াল ফান্ড খুলিয়ে দিচ্ছে। যদিও ভেতরে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্ট দিয়ে মিউচুয়াল ফান্ড কেনা যায় না, কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে এরকমভাবে হয়, কিন্তু আসলে তা নয়। ওরা ভেতরে আপনার নামে একটা ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু খুলে নিচ্ছে এবং কাগজপত্র সেই হিসাবেই সই করিয়ে নিচ্ছে। এরপর ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আপনি তাদের ইচ্ছে মতো একটা মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে উৎসাহ দিচ্ছে, ভালো রিটার্নের লোভ দেখিয়ে। চার্জও অনেক বেশি নিচ্ছে, এদের ফিজ লোড অনেক কিছুই বেশি এবং ম্যানেজমেন্ট এক্সপেন্স রেশিও অনেক বেশি।
তো এই জাতীয় লোডের খপ্পরে যাতে না পড়তে হয়, আপনার নিজের যাতে স্বাধীনতা থাকে যে আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, এই ধরনের স্বাধীনতাগুলো পেতে গেলে আপনি কিন্তু শুধুমাত্র ভালো ব্রোকারের আন্ডার, পেড ব্রোকার, হ্যাঁ, পেড ব্রোকারের আন্ডারে আপনি রিলায়েবল পেড ব্রোকারের আন্ডারে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন এবং নিজের থেকে বাড়িতে বসে অনলাইনে টাকা এসআইপি করতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।